আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো তোমরা? লান্স স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। তো দীর্ঘ 6 মাস তোমাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। করোনাকালীন সময়ে তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। লান্স স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তোমাদের জন্য। এটা ধারাবাহিকভাবে চলবে। এই ধারাবাহিকতাটা রক্ষা করে তোমরা আমাদেরকে সহযোগিতা করবে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে তোমাদের একটা মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের শর্ট সাজেশন দেওয়া হবে। সেই সিলেবাসের আলোকে কিন্তু আমরা ক্লাসটা কন্টিনিউ করব। তো আমি শামসুন নাহার, সহকারী শিক্ষক, লান্স স্কুল এন্ড কলেজ, খুলনা। সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে আজকে আমরা পাঠদান করব। গদ্যাংশ থেকে আমরা আজকে নিচের চিত্রগুলো তোমরা একটু সুন্দরভাবে লক্ষ্য করো। প্রথম চিত্রতে কি দেখা যাচ্ছে? কি দেখতে পাচ্ছ তোমরা? সুখী পরিবার দেখা যাচ্ছে না? বাবা মা ভাই বোন একসঙ্গে। আমরা প্রত্যেকেই পরিবারে থাকি, আমাদের কিন্তু প্রত্যেকের পরিবার আছে। আমরা বাবা মা ভাই বোন নিয়ে পরিবারে বসবাস করি। চিত্রটা খেয়াল করো, দুজন বৃদ্ধ মানুষকে আমরা দেখছি। আমাদের কিন্তু দাদা দাদি নানা নানি আছেন, তাই তো? আমাদের দাদা দাদি নানা নানি আছেন। নিচের বাম পাশের চিত্রটা খেয়াল করো, দুজন বয়োবৃদ্ধ মানুষের সঙ্গে একজন মেয়ে। হতে পারে এই মেয়েটির বাবা মায়েরা। একজন বয়োবৃদ্ধ লোক, তার সঙ্গে তার মেয়ে এবং তার নাতি। আমাদের পরিবারটা কিন্তু এরকম, তাই না? আমাদের একটা সুখী পরিবার থাকে, আমাদের দাদা থাকে এবং নানা নানি থাকে, নাতি নাতনি দিয়ে আমাদের বংশ পরম্পরায় এভাবে কিন্তু আমরা চলে এসেছি। এভাবে আমরা পারিবারিক সম্পর্ক এবং বন্ধনটাকে টিকিয়ে রেখেছি। তো তোমরা এই চিত্রগুলো দেখে কি বুঝতে পারছো যে আজকে আমরা কোন বিষয়ে ক্লাস? বুঝতে পারছো বাংলা বিষয়ের কোন টপিকটা নিয়ে আমরা আলোচনা করব? বোঝা কি যাচ্ছে? হ্যাঁ ম্যাম, পিতৃপুরুষের গল্প হতে পারে। একদম সঠিক বলেছো। আমরা আজকে পিতৃপুরুষের গল্প নিয়ে আলোচনা করব। আমাদের অনেক ধন্যবাদ এই প্রশ্নের উত্তর। মহানগরের তাহলে আজকের পাঠ পিতৃপুরুষের কিছু না খালি আসবি না রে, তোরে আমি চিকেন খাওয়া হলে থেকে আমরা কি কি শিখবো সেই তোমরা ভালো করে লক্ষ্য করবে, কারণ শিখন ফল অর্জিত না হলে আমাদের কিন্তু এই গল্পটা পড়ে কোনো লাভ নেই, আমরা এ থেকে কিছুই শিখতে পারবো না। তো এই গল্পের ভিতরে যে বিষয়গুলো আমরা পাবো সেই জিনিসগুলো আমি এখানে একটু তোমরা একটু খেয়াল করো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি বলতে পারবে, অর্থাৎ যিনি এই গল্পটি লিখেছেন সেই লেখকের জীবন সম্পর্কে আমরা জানতে পারবো, বলতে পারবো। এরপরে আছে নতুন নতুন শব্দের অর্থ বলতে পারবে। কিছু নতুন শব্দ থাকে যেগুলো তোমাদের অজানা, যেগুলো তোমরা ক্লাস 6 হয়তো বা পড়তে পারোনি, জানতে পারোনি। সেই ধরনের কিছু নতুন শব্দ এবং শব্দের অর্থ আমরা এখানে জানতে।
যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পার্থক্য জানতে পারবে। ভাষা আন্দোলন জানতে পারবে। আমরা জানি যে 1952 সালে আমরা ভাষার জন্য আন্দোলন করেছিলাম। এই আন্দোলন পৃথিবীর আর কোনো দেশেই কিন্তু হয়নি, একমাত্র বাঙালিরা এই বাংলাদেশেই ভাষাকে ধরে রাখার জন্য আন্দোলন করেছিল। আমরা সেই ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। 1971 সালে আমরা স্বাধীন হওয়ার জন্য যে মরণপণ যুদ্ধ করে সেই সম্পর্কে জানতে পারবে। ঢাকা শহরের নামের ইতিহাস জানতে পারবে। ঢাকা আমাদের রাজধানী। তো এই যে রাজধানী ঢাকা শহর, কেন এর নাম ঢাকা হলো, সেই ইতিহাস কিন্তু আমরা এই গল্পটি করে জানতে পারবো। ইতিহাস বলতে আমরা বুঝি পুরোনো দিনের কথা বা আগের দিনের কথা। আমাদের একটু জানার আগ্রহ আছে না, কেন ঢাকা আমাদের রাজধানী হলো এবং কেন এর নাম ঢাকা হলো, সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারবো। স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন, শহীদ মিনার সহ বাঙালি জাতির পিতৃপুরুষ সম্পর্কে ধারণা লাভ করব। তাহলে 16 ডিসেম্বরে আমাদের বিজয় দিবস এবং 21শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের শহীদ দিবস। তো আমরা বিজয় দিবসে ফুল দেই স্মৃতিসৌধে এবং 21শে ফেব্রুয়ারিতে কোথায় ফুল দেই? শহীদ মিনার। সাথে আমাদের পিতৃপুরুষের কি সম্পর্ক আমরা ধারণা লাভ করবো। আমাকে সহযোগিতা, আমার সঙ্গে সহযোগিতা করবে। এ পর্যায়ে থাকছে আদর্শ পাঠ। এক্ষেত্রে আমি তোমাদেরকে গল্পটির লেখক সম্পর্কে বলবো, পড়ে শোনাবো এবং তোমরা তোমাদের পাঠ্য বইটি খুলে আমার সঙ্গে সহযোগিতা করবে, তোমরাও নিজেরা পড়বে। তো তোমরা কি পাঠ্য বইটি খুলেছো? জি। আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। আমরা একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। কে বলতে পারবে এই ব্যক্তিটি কে হতে পারে? হারুন হাবিব। হ্যাঁ, একদম সঠিক বলেছো, হারুন হাবিব আজকে আমাদের এই গল্পের লেখক। তিনি একজন স্বনামধন্য লেখক, যিনি মুক্তিযুদ্ধের উপর অনেক সাহিত্যকর্ম রচনা এবং তারই ধারাবাহিকতায় আমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য একটি গল্প সংযোজন করা হয়েছে। গল্পটির নাম পিতৃপুরুষের গল্প। তো এবার আমরা জেনে নেই হারুন হাবিবের জন্ম ও শিক্ষা জীবন সম্পর্কে। তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং আমার সঙ্গে সঙ্গে হারুন হাবিবের জন্ম 1 জানুয়ারি 1948 সালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা গ্রামে। তার বাবা তোফাজ্জল হোসেন এবং মা ফাতেমা খাতুন। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? হারুন হাবিবের জন্ম, জন্মস্থান এবং তার বাবা এবং মায়ের নাম। এবার আসি তার শিক্ষা জীবন। তিনি কোথায় লেখাপড়া করেছেন, কিভাবে এতদূর এলেন, তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা এবার জানতে পারব। হারুন হাবিব এই লেখকের পড়াশোনার হাতেখড়ি স্থানীয় খরমা প্রাইমারি স্কুলে। স্থানীয় খরমা অর্থাৎ তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার প্রাইমারি স্কুল। দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি আশিক মাহমুদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে তৎকালীন কায়েদে আজম কলেজ, সেটি হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ থেকে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। তিনি তার পড়াশোনা কোথায় শেষ করেছেন বলো তো? তিনি ঢাকা সাংবাদিকতায় মাস্টার্স করেন। তো এবার আমরা লেখকের কর্মজীবন সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করব।
পেশায় ছিলেন আমরা পূর্বে কিন্তু পড়েছি তার শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স করেন। তাহলে তিনি পেশায় একজন কি ছিলেন? সাংবাদিক ছিলেন। সাংবাদিক ছিলেন। সহনশীলতা। সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক তিনি দায়িত্ব পালন করেন। এক কথায় বলা যায় তিনি বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এবার আসা যাক লেখকের সাহিত্যকর্ম সম্পর্কে আমরা কিছুটা করব। সাহিত্যকর্ম বলতে এই যে তার লেখা গল্প পড়ছি এরকম তিনি অনেক নাটক রচনা করেছেন, প্রবন্ধ কিন্তু রচনা। তাহলে অবদান রেখেছেন সেখানে উল্লেখ হচ্ছে ছোট গল্পকার জনপ্রিয়। মূলত তিনি বেশি তৈরি করে থাকেন। তিনি বেশি করে থাকেন। এই হলো কর্মজীবন, সাহিত্যকর্ম সবকিছু এই গল্পের আমার একটা বন্ধু জানি কি লিখিস এই জায়গা তাহলে কি লেখছে আন্টি? লিখছে আমার একটা কোন বন্ধু জানি এটা লিখিছে আমাদের সাথে মানে তা জানি কিডা। কিন্তু দুটো নতুন শব্দ পেয়েছি এখানে। প্রথমটি হলো তিতিক্ষা, যার অর্থ সহনশীলতা। দ্বিতীয়টি হচ্ছে পিতা, পিতামহ, প্রপিতামহ প্রভৃতি পূর্বপুরুষ। তাহলে এখানে আমরা কয়টি নতুন শব্দ জানলাম? কয়টি নতুন শব্দ জানতে পারলাম? দুটো। আর এখানে দুটো প্রথম টিকাটা আছে হানাদার বাহিনী। আমরা সবাই জানি হানাদার বাহিনী বলতে আমরা অন্যায়ভাবে আক্রমণ চালিয়েছিল, সেই বাহিনীকে আমরা হানাদার বাহিনী। আর সামরিক শাসন হচ্ছে সামরিক বাহিনী দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, তখন সেই শাসনকে বলা হয় সামরিক শাসন। তোমরা খুব ভালোভাবে এই বিষয়গুলো আয়ত্ত করবে। তানভীর হৃদয় ক্যামেরা বন্ধ করে রাখছে। আচ্ছা, এই বিষয়ে আমরা যে আলোচনাটা করলাম ও টিকা সম্পর্কে, এখান থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের করেছি সেগুলো তোমরা সেই উত্তরগুলো লিখে ফেলবে। এটা তোমাদের একক কাজের ভিতরে থাকছে, ঠিক আছে? লেখক পরিচিতি এবং নতুন শব্দের যে অর্থ এবং টিকা গুলো আমরা জানি, অ্যান্সার তোমরা খাতায় লিখে ফেলবে। দেখতে পারো নিম্নের চিত্রগুলো। প্রথম চিত্রটা দেখে কি বুঝলাম? তোমরা কি বুঝতে পারছো? প্রথম ছবিটি আমাদের ভাষা 1952 সেই আন্দোলনের ছবি কিন্তু এটা। এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে 25শে মার্চের গণহত্যার ছবি, কালো রাত। আমাদের যে
সালের 25শে মার্চ একটি কালো রাত্রি। সেই রাতে পাকিস্তানি এবং বর্বর এবং নিষ্পেষিতভাবে হত্যা করে। তৃতীয় ছবিটি খেয়াল করো। তৃতীয় ছবিটি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের ছবি। থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের বাঙালি মুক্তি সেনারা ঝাঁপিয়ে পড়েছিল এবং দিনের পর দিন দীর্ঘ 9 মাস যুদ্ধ করে কিন্তু আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই মুক্তিযুদ্ধের ছবি। নিচে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি কিছু পুরনো আছে, মন্দির আছে, এইগুলো আমাদের ঐতিহ্য করে। তো এটা হচ্ছে আসলে পুরনো ঢাকার ছবি। গল্প পড়তে যে আমরা আসলে এই ঢাকা সম্পর্কে জানতে পারবো। তার আগে একটু সুন্দর করে দেখে নাও যে আমাদের পুরনো ঢাকাটা আসলে দেখতে কেমন ছিল। এটা কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? বিশ্ববিদ্যালয়। আমরা তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পড়িনি, বা তোমরা এখনো তোমাদের পড়ার সময় হয়নি। পাস করবে, এরপর এইচএসসি পাস করবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, তখন একটা সুযোগ থাকবে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার, আশা করি। তো আমরা আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখে নিলাম। রাস্তা ক্যামেরা অন কর। এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, একটি হলো জগন্নাথ হল আর একটি হচ্ছে শামসুন্নাহার হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই হল দুটো অবস্থিত। এখানে ছাত্রছাত্রীরা থেকে বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করে। তো গল্পের একটি অংশে আমরা এই জগন্নাথ হল এবং শামসুন্নাহার হলের আলাপচারিতায় আসবো। এই জন্য তোমাদেরকে এই ছবিগুলো দেখানো, যাতে তোমাদের কাছে গল্প পড়তে যে তোমাদের চোখের সামনে ভাসে যে জগন্নাথ হল কোনটা, শামসুন্নাহার হল কোনটা। এই ছবিগুলো আগে থেকে দেখিয়ে রেখে উপকার হবে। আমরা কি দেখতে পাচ্ছি বলতে পারবে? ঢাকা সাভারে এটি অবস্থিত। 1971 যুদ্ধে আমরা যে বিজয় লাভ করেছি সেই বিজয়ের প্রতীক হিসেবে কিন্তু আমরা এই স্মৃতিসৌধ অর্জন করেছি এবং 16ই ডিসেম্বর আমরা এখানে ফুল অর্পণ করে থাকি। কিসের চিত্র? শহীদ মিনার। শহীদ মিনার। তাহলে মিনারে আমরা কবে কেউ বলতে পারে? 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ মিনারে ফুল দিয়ে থাকি, কারণ আমাদের বাঙালি জাতির ইতিহাসে এক অমর দিন। এই দিন ভাষা আন্দোলনের প্রাণ দিয়েছে অগণিত শহীদ এবং তাদের স্মরণে আমরা কিন্তু শহীদ মিনারে ফুল দিয়ে থাকি। আমরা সরাসরি গল্পে চলে যাব। আমরা যে চিত্রগুলো দেখলাম সেই ছবির সঙ্গে গল্পের কতটা সাদৃশ্য আছে আমরা এই বিষয়গুলো এখন স্পষ্টভাবে ধারণা লাভ করব। তোমরা কি পাঠ্যপুস্তকের সামনে আমি এখন তোমাদেরকে তোমরা কিন্তু এবং উদ্ভাবনের বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে আয়, আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয়। কাজল মামা তবু আসে না। কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, পড়তে পড়তেই বেঁধে গেছে ছেড়ে হঠাৎ। তারপর রাত দিন এই গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল মিটিং, রাইফেল জোগাড় করে ট্রেনিং, নানা কত বিপদে পড়তো। তো এতটুকু পড়ে আমরা কিন্তু দুটো চরিত্র পেলাম, তিনটে তাই না? মা, অন্তর মামা, কাজল।
এবং এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা এসেছে, আমরা যে ছবি দেখে এসেছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় কে পড়ে? বাঘা বাঙালিরা বাবা স্বাধীনতা এবং সেই কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য বার্ষিক পরীক্ষার থেকে দিয়েছে, তুই লেখ মামা। এবারের 21শে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে। আরো বল, তুই যুদ্ধের গল্প শুনবার জন্য বসে আছিস, দেখবি বুদ্ধিটা অন্তর কদিন আগে থেকে সেও প্রায় 10-12 দিন হয়ে গেছে। 3 দিন বাদে মামা আর কথা রাখবি, আসবেই সে ঢাকা। অন্তু বরাবর রাত 9টা 9:30টায় ঘুমিয়ে পড়ে। রাতে মা ঘুমোতে যাস না কেন? সে কি গো? ভোরবেলা কাজল মামা তার চুল হাত বুলিয়ে দিচ্ছে, থেকে অন্তু বলে, আজ কিন্তু 19 তারিখ, তা তো জানো মামা, 2 দিন বাদেই 21শে ফেব্রুয়ারি। মামা বললেন, ঠিক আছে, খানিকক্ষণ রেস্ট নিয়ে বেরোবো তোকে নিয়ে, যেখানেই যেতে চাস সেখানেই যাব। 5 দিন আমি ঢাকায় থাকি, 4 দিনই তোর সাথে, যেখানে যাবি। মোহাম্মদপুরের থেকে একটি রিকশায় চাপলো অন্তু হয়ে রিকশা চলছিল। মামা বললেন, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর নাম সাত মসজিদ রোড, জানিস? কি যে বলো মামা, পেরেছো এই রাস্তাটা? আপনার কোনো কথা জি ম্যাম। আচ্ছা, আমরা 33 পৃষ্ঠায় এখানে অন্তুর মামা অন্তু রিকশায় করে ঘুরতে বেরিয়ে। দেখা যাক এখানে কি লেখা আছে। ঠিক আছে, বল দেখি সাত মসজিদ নাম হয়েছে কেন রাস্তাটা? ঠিক জানি না, বলছিলাম ভালো আমাদের অতীত মানে পুরনো জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর আনাচে কানাচে অনেক মসজিদ। এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুর এসে 7 গম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নাম হয়েছে। রিকশাটা নিউ মার্কেট হয়ে সব কটা ক্যামেরা অফ করে রাখছে। তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে? হ্যাঁ, পড়তাম একদিন। তো আমি যে এত সময় গল্পটি পড়লাম, তোমরা শুনতে পেয়েছো আশা করি। আজকে আমরা এ পর্যন্তই গল্প, এই যে দুটো পৃষ্ঠা আমি পড়লাম, তোমার কিছু বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তোমরা তো জানো তোমাদের সৃজনশীল প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। এখানে 4টা অপশন থাকে: জ্ঞানমূলক প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন এবং প্রয়োগের প্রশ্ন।
তো আমরা কিন্তু গল্পের থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনের প্রশ্ন পেয়েছি। তো গল্পের অংশ আমি তোমাদেরকে পড়ে শোনালাম, এই অংশটুকু আবার তোমরা পড়বে এবং এখান থেকে কিছু জ্ঞানমূলকের অনুদান তোমাদেরকে দিয়ে দেব, যাতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর এই গল্পটি পড়েই খুঁজে বের করতে পারো। তোমরা একটু নিবে, কিছু জ্ঞান আছে। আমরা যে গল্পটি পড়লাম আমি, তোমরা কি দেখতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। তাহলে ভালো করে শোনা যাচ্ছে না, বাড়তেছে। সাধারণত 1 নম্বরের হয়ে থাকে। সৃজনশীল প্রশ্নে যে 4টা অপশন থাকে তার প্রথমে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো থাকে। প্রথম প্রশ্নটি কি আছে? 1971 সালে কাজল মামা কোথায় পড়তো? আমরা কিন্তু গল্প পড়তে পড়তে এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু জানতে পেরেছি। কেউ কি বলতে পারবে আমাকে এই প্রশ্নের উত্তরটি? 1971 সালে কাজল মামা কোথায় পড়তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব সুন্দর। আর দ্বিতীয় প্রশ্নটি দেখো, কাজল মামার কাছ থেকে কি শোনার জন্য অন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে? মুক্তিযোদ্ধার গল্প। তোমরা দিতে পারবে, মুক্তিযুদ্ধের গল্প। 3 নম্বর প্রশ্নটি দেখো, মামাকে চিঠি লেখার বুদ্ধিটা অন্তুকে কে দিয়েছে? আশা করি তোমরা বাসায় গল্পটি আবার সুন্দর করে পড়ে এই প্রশ্নের উত্তরটা তোমরা সঠিকভাবে বের করতে পারবে। রানিং আউট অফ টাইম দেখাচ্ছে কেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা গল্পটি পড়লে খুব ভালোভাবে জানতে পারবে। 4 নম্বর প্রশ্নটি খেয়াল করো, ভোরবেলায় ঘুম থেকে উঠে অন্তু দেখলো কাজল মামা 4 নম্বর প্রশ্নটি দেখো, ভোরবেলায় ঘুম ভেঙে অন্তু কি দেখলো? কেউ বলতে পারবে? খুব সুন্দর, খুব সুন্দর, অনেক ধন্যবাদ তোমাদের। 5 নম্বর প্রশ্নটি খেয়াল করো, অন্তু আর কাজল মামা রিকশায় চাপলো। সময় এটা যে অন্তু আর কাজল মামা কোন জায়গা থেকে রিকশায় চাপলো? গল্পটি পড়লে জানতে পারবে, গল্পটি বাসায় ভালো করে স্টাডি করবে এবং দেখবে যে এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আমি তো 8টা সিলেক্ট করে দিয়েছি, দেখে তোমরা কিন্তু আরো কিছু প্রশ্ন ওখান থেকে বের করতে পারবে। 6 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে রাত দিন গড়ে ওঠে। বর্তমানে স্ক্রিনশট একটা দিছিলাম বাংলা। 7 নম্বর প্রশ্নটি খেয়াল করো, জাহাঙ্গীর কে ছিলেন? আমরা কিন্তু গল্প করতে যে এই প্রশ্নগুলো পেয়েছি। তোমরা কি কেউ বলতে পারছো জাহাঙ্গীর কে ছিলেন? মোগল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। তাহলে দেখো, আমরা যদি গল্পটি মনোযোগ দিয়ে পড়ি, ক্যামেরা যত প্রশ্ন আছে খুঁটিনাটি সবকিছুর অ্যান্সার কিন্তু আমরা সুন্দরভাবে দিয়ে চলছিল।
রিক্সা কোন দিক দিয়ে চলছিল? কে বলতে পারবে? ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বাসায় বসে স্টাডি করবে, গল্পটি আরো সুন্দর করে পড়বে। আমি আজকে যতদূর পড়ালাম সেই অংশের ভিতর থেকে এই 8টি প্রশ্ন বাদেও জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু তোমরা ফাইন্ড আউট করতে পারবে। এবং আমি চাচ্ছি যে তোমরা বাসায় বসে অন্য কাজে সময় ব্যয় না করে পড়াশোনার ভিতরে নিয়োজিত থাকো, যার কারণে এই বাড়ির কাজগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। তো নেক্সট আমরা আরেকটা বাড়ির কাজে আসি। গল্পটির যে অংশটুকু আমরা পড়েছি সেখান থেকে আমরা যেমন জ্ঞানমূলক প্রশ্ন বের করে নিয়ে এসেছি, সেরকম কিন্তু তোমাদের 2 নম্বরের একটা অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু তোমরা পাচ্ছ পরীক্ষায়। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কিন্তু আমাকে বইয়ের থেকে খুঁজেই বের করতে হবে, কারণ বইয়ের থেকে যে কোনো এক জায়গা থেকে একটা অংশ তুলে দেওয়া হবে, সেই বিষয়ে তুমি কি বুঝলে সেটি তোমাকে 4 থেকে 5 বাক্যের ভিতরে কিন্তু সুন্দর করে তোমাদেরকে লিখে আসতে হবে। যদিও এর নাম্বার মাত্র 2, কিন্তু অনুধাবনের লেখার নিয়ম যেটা আমি জানি সেটা হচ্ছে 4 থেকে 5 বাক্য তোমাদেরকে কিন্তু লিখতে হবে এবং 2টো প্যারা থাকবে। প্রথম প্যারায় তোমার জ্ঞানমূলক থাকবে এবং পরে তোমাকে লিখতে হবে। তাহলে অনুধাবনমূলক প্রশ্ন কি কি থাকছে সেটা আমরা খেয়াল করি। 1 নম্বর প্রশ্ন, স্বাধীনতা এবার আসবেই, ব্যাখ্যা করো। এই যে স্বাধীনতা এবার আসবেই, এই কথাটা কে বলেছিল গল্পের ভিতরে? কে বলতে পারবে? স্বাধীনতা এবার এই কথাটি কে বলেছিল? কাজল বাবা। উত্তরটা কি সঠিক হলো? স্বাধীনতা এবার আসবেই কথাটি কাজল মামা বলেছিল। অন্তর মামা। হ্যাঁ, অন্তুর মামা। তাহলে কোন প্রেক্ষিতে কথাটি বলেছিল? এর আগে পরে যে বিষয়গুলো এসেছে সেই বিষয়ের ব্যাখ্যা সুন্দরভাবে দিয়ে তোমাকে এর উত্তরটা বের করে নিয়ে আসতে হবে। 2 নম্বর প্রশ্নে আসি। অন্তু তার মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কেন? আমরা কিন্তু গল্প পড়ার সময় প্রথমে স্টার্টিং এ দেখেছি অন্তুর একটা অপেক্ষা ছিল মামার গ্রাম থেকে আসার জন্য, এবং তার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য বা কারণ আছে, তাই না? আমরা কিন্তু খুব মামা খালা এদেরকে আমরা খুব পছন্দ করি, কারণ এদের কাছ থেকে আমরা গল্প শুনতে পাই, এরা আমাদেরকে অনেক আদর করে, আইসক্রিম কিনে দেয়, আমাদের সঙ্গে মজা করে, মানে আমাদের মনের শেয়ারিংটা কিন্তু আমরা মামাদের সঙ্গে বা খালাদের সঙ্গে খুব সুন্দর করে করতে পারি। সেরকম অন্তুও তার মামার জন্য কি করছিল? অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন গ্রাম থেকে আসবে। কিন্তু কেন করছিল এটা কি আমরা গল্প পড়ে বুঝতে পেরেছি? এটা কি আমরা গল্প পড়ে বুঝতে পেরেছি? যে অন্তু তার মামার জন্য কেন অধীর আগ্রহে অপেক্ষা করেছিল? আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং এটি সুন্দর করে তোমার 4 থেকে 5 মিনিটের ভিতরে তোমাকে। 3 নম্বর দেখো, 7 মসজিদ রোড নামকরণ হয়েছে কিভাবে? কোনো কিছু অতীতের কোনো কিছু জানতে গেলে আমাদেরকে কিন্তু ইতিহাস খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা বিষয়ের একটা ইতিহাস থাকে, হ্যাঁ, সেরকম 7 মসজিদ রোড কেন নামকরণ হয়েছিল তারও একটা ইতিহাস আছে। তো এই 7 মসজিদ রোড কেন নামকরণ হয়েছিল অন্তুর মামা কিন্তু অন্তুকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল। আমি আশা করছি আমরা গল্পের যে অংশটুকু পড়েছি সেই অংশ থেকে তোমরা এই 3টি প্রশ্নের উত্তর বের করতে পারবে, এবং এটি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তো তোমরা কি বাসায় সুন্দরভাবে লেখাপড়া করছো? তাহলে আমি যে তোমাদের জন্য করলাম, আশা করি তোমরা বাসায় বসে এর শিখন ফলগুলো অর্জন করবে, এই বিষয়গুলো আরো সুন্দরভাবে পড়বে। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে যে ম্যাডাম এই অংশ থেকে আমরা কিন্তু
বুঝতে পারিনি, আমি যথাসম্ভব তোমাদেরকে সহযোগিতা করব বিষয়টি আবার বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমরা কিন্তু বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং লেখাপড়ার ভিতরেই সময়টা পার করবে। কারণ আমরা দীর্ঘ 6 মাস কিন্তু ক্লাস করতে পারিনি, আমরা ক্লাসরুমে পাঠদান থেকে অনেক দূরে সরে আছি। আমরা ক্লাসে যে এনজয়টা করি, ক্লাস করতে যে তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা উত্তর দাও, তোমাদের ভুল হলে আমরা সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিতে পারি, অনলাইন ক্লাসে কিন্তু সেটা মোটেই সম্ভব নয়। সেই হেতু আমি যেভাবে পড়িয়ে যাব তোমরা বাসায় একটু স্টাডি করবে এবং নেক্সট ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা আমি এসেই আগে তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব, এরপর পাশে চলে যাব। এই ধারাবাহিকতায় কিন্তু চলবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আমি আজকে তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।